নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখুন, দুটো বড় আপডেট এই মুহূর্তে আমাদের বুঝে নেওয়া খুব জরুরি। নাম্বার ওয়ান, স্ট্রেট অফ হরমুজকে বাইপাস করে ভারতবর্ষ ওমানের 3টে বন্দর দিয়ে নিজের এনার্জি সিকিউরিটি করতে চাইছে, মানে তেল এবং গ্যাস যাতে ওমানের মাধ্যমে ভারতবর্ষে আসতে পারে। আর নাম্বার টু, চীন থেকে বেশ কিছু জিনিস ভারতবর্ষ ইম্পোর্ট করা রেস্ট্রিক্ট করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে। তো ভারতবর্ষের ওভারঅল অর্থনীতি থেকে শুরু করে গোটা শেয়ার মার্কেট থেকে শুরু করে বিদেশ নীতি, সিকিউরিটি, সব কিছু এর ওপর ডিপেন্ডেন্ট রয়েছে। চলুন এক এক করে আমরা বুঝে নিই। প্রথমে আমরা ম্যাপের দিকে তাকাই। ওমান দেশটা কোনটা? ওমান দেশটা হচ্ছে এইটা। এর পাশেই রয়েছে এদিকে আরব, আর এদিকে রয়েছে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। এইবার দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ভারতবর্ষ। আমাদের এতদিন মুশকিল কি হচ্ছিল? এই পার্সিয়ান গালফ থেকে তেল এই পথ দিয়ে আসতো আমাদের গুজরাটে, মুম্বাইতে। আর এই যে সরু জায়গাটা, এইটা হচ্ছে মেনলি সেই স্ট্রেট অফ হরমুজ, যেখানে এত গন্ডগোল, যেখানে ইরান পুরো জায়গাটাকে কন্ট্রোল করে রেখেছে। চারিদিকে ওয়াটার মাইন বিছানো রয়েছে, এখান দিয়ে জাহাজ আসতে পারছে না। এইবার ওমানের সঙ্গে আমাদের যে ডিলটা হলো সেটা হচ্ছে সেপা। এবার এই যে সেপা ডিলটা হয়ে গেল, এই সেপা ডিলটা কবে থেকে অ্যাক্টিভেট হলো? সেপা ডিলটা কিন্তু অ্যাক্টিভেট হয়েছে এই মাসে, অর্থাৎ জুন মাসে 2026-এ। এর ফলে কি হবে? এর ফলে কি হবে বলতে দেখুন, এক এক করে আগে ওমান দেশটার জায়গাটা কোথায় রয়েছে সেটা বুঝতে চেষ্টা করুন। এই সাইডে রয়েছে গালফ কান্ট্রিজ, পার্সিয়ান গালফ। এই দিকে রয়েছে আমার আরব, আর এর জাস্ট পাশেই কিন্তু এই দিকে রয়েছে আফ্রিকা। এই জন্য ওমান দেশটার যে স্ট্র্যাটেজিক গুরুত্ব সেটা অনেক বেড়ে যায়। নেক্সট দেখুন, নেক্সট যেটা আমাকে দেখতে হবে, ধরুন আপনি কুয়েত দেখবেন। কুয়েতের যে সি ফেসিং জায়গাটা, যেটা উপকূল ভাগ, সেইটা দেখুন এই পার্সিয়ান গালফের মধ্যেই পড়ছে, মানে স্ট্রেট অফ হরমুজের দিকেই পড়ছে। কিন্তু ওমান এমন একটা দেশ যার কিন্তু ওপেন জায়গাটা রয়েছে আরব সাগরের দিকে, এই এতটা। অর্থাৎ ওমানের সঙ্গে কোনো বাণিজ্য এইখানে কি হচ্ছে সেইটার ওপর ডিপেন্ডেন্ট থাকবে না। স্ট্রেট অফ হরমুজ ওমানকে কোনোভাবে কন্ট্রোল করতে কিন্তু পারবে না। এইবার এইবার যে ব্যাপারগুলো পয়েন্ট বাই পয়েন্ট আমরা বুঝে নেব, সেইটা হচ্ছে ওমানের সঙ্গে ভারতবর্ষের কি ডিল শুরু হলো জুন মাস থেকে। ভারতবর্ষের 98.08% জিনিস যদি আপনি মূল্যের দিক থেকে দেখেন, 99.38% টোটাল ভ্যালুর জিনিস ওমানে ফ্রি ট্যারিফে যাবে। এফটিএ বলতে পারেন, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। ওমান কোনো ট্যারিফ লাগাবে না, 0%, 99.38% ভ্যালুর জিনিস, অলমোস্ট 100%। আর এইটার আগে আমরা কত জিনিস পাঠাতে পারতাম জিরো ট্যাক্সে জানেন? মাত্র 15.33%। 15.33% জিনিস আমাদের দেশ থেকে ওমানে আমরা বিক্রি করতে পারতাম জিরো ট্যাক্সে। একটা ডিলে সেটা বেড়ে হয়ে গেল 99.38%। আর এর ফলে ওমানে আমাদের কোন কোন জিনিস বেশি বিক্রি হবে? কারণ যেই ট্যাক্স দিতে হবে না, আমাদের জিনিস ওমানে সস্তা হয়ে যাবে। ওমানের লোক আমাদের জিনিস বেশি করে কিনবে, আমরা বেশি করে আরো বিক্রি করতে পারবো। কোন জিনিস? টেক্সটাইল, বস্ত্রশিল্প। যারাই বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত তাদের পকেটে 2 টাকা বেশি আসবে। জেমস অ্যান্ড জুয়েলারি, রত্ন এবং যে অর্নামেন্টস, গয়না, যারাই সোনার কাজ বা এইসব কাজের সঙ্গে যুক্ত তাদের পকেটে 2 বেশি টাকা আসবে। ফার্মাসিউটিক্যাল জিনিস, মেডিকেল ডিভাইস, সুগার মাপার, প্রেশার মাপার মেশিন থেকে শুরু করে গাড়ি, চামড়া এবং ইঞ্জিনিয়ারিং গুড, বড় বড় মেশিন, এইগুলো আমরা ওমানে বেশি করে বিক্রি করতে পারবো এবার। এবং মার্বেল ইন্ডাস্ট্রিতে একটা বুস্ট আসছে। ওমান না এতদিন আনপালিশ মার্বেল বিদেশে এক্সপোর্ট করতো না, এবার ওমান সেটা তুলে দিচ্ছে। আমরা কি করতে পারবো? ওমান থেকে আনপলিশড মার্বেল এদেশে কিনে আনতে পারবো। কিনে এনে কি করতে পারবো? যেটা করতে পারবো সেইটা হচ্ছে আমাদের রাজস্থান, আমাদের অন্ধ্রপ্রদেশ, এই সমস্ত জায়গায় স্টোন প্রসেসিং ইউনিট আছে। আমরা আনপলিশড স্টোনকে পলিশ করে ওটাকে ফিনিশড আইটেম বানিয়ে সেটাকে আবার দেশের কাজেও লাগাতে পারি, বিদেশেও বিক্রি করতে পারি। তো
সেইটা আমরা করতে পারবো। এরপর এরপর যেটা বুঝতে হবে, ভারতবর্ষ এর জন্য ওমানকে কি ছেড়েছে? ভারতবর্ষ কিন্তু মাত্র 77.79% জিনিসের ওপর ট্যারিফ তুলে নিয়েছে। মানে আমাদের নেগোসিয়েটর টিম খুব ভালো কাজ করেছে। আমরা কম জিনিসের ট্যারিফ তুলেছি, ওরা অনেক বেশি জিনিসের ট্যারিফ তুলেছে। ভারতবর্ষ স্ট্রিক্টলি নিজেদের চাষিকে বাঁচিয়ে রেখেছে, এর জন্য আমার খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবে। ভারতবর্ষ পরিষ্কার বলে দিয়েছে ওমান থেকে আমরা দুধের জিনিস, ডেয়ারি প্রোডাক্ট আনবো না কম দামে, তাতে করে আমাদের এখানে যারা গরু মোষ ছাগল পালন করে তাদের পেটে টান পড়তো, আমরা করতে দিইনি। যত সিরিয়ালস আছে, যত ফল আছে, সবজি আছে, চা আছে, কফি আছে, তামাক আছে, এগুলো আমরা ওমান থেকে নেব না ট্যাক্স ছাড়া, যাতে করে আমাদের ফল যারা উৎপাদন করে, আমাদের সবজি যারা উৎপাদন করে, আমাদের এখানে যারা চা উৎপাদন করে, কফি উৎপাদন করে, তাদের যাতে কোনোভাবে পেটে টান না পড়ে, তারা যাতে কোনোভাবে মুশকিলে না পড়ে। তো ভারতবর্ষ আমেরিকার সঙ্গেও একই ব্যাপার ছিল যে কুছ ভি হো যায়, আমরা আমাদের চাষি এবং গবাদি পশুপালকদের রক্ষা করব, আমরা তাদের কোনো রকম সমস্যা আসতে দেব না। ভারতবর্ষ ওমানের সঙ্গেও এইটা করে নিয়েছে। এবার রুটের ব্যাপারে যেটা বলছিলাম, ম্যাপ দেখিয়ে আমাদের কি কি সুবিধা হলো। তিনটে বন্দরের কথা বলছিলাম, সালালা, ডাকম আর সোহর। এই যে তিনটে বন্দর, এই তিনটে বন্দর কোথায় রয়েছে? আরব সাগরের দিকে মুখ করে। মানে এই তিনটে বন্দরে আমরা যা ইচ্ছা ব্যবসা করব, আমাদের ওই স্ট্রেট অফ হরমুজের গলিতে ঢুকতে হচ্ছে না। এবার আপনি বলবেন, স্যার তাহলে একটা জিনিস আপনি আমাকে ম্যাপ দেখিয়ে বলুন, যে জিনিসটা আমার আসতো কুয়েত থেকে, আরব থেকে, সেই জিনিসটা ওমানের এই সব বন্দরে আমি আনবো কি করে? দেখুন, এই জায়গা থেকে ল্যান্ড ট্রানজাকশনের ট্রান্সফারের মাধ্যমে ট্রেনে, বড় বড় লরিতে জিনিস চলে আসবে বন্দর এলাকায়। এইখান থেকে ভারতবর্ষের জাহাজ নিয়ে চলে আসবে গুজরাটে, মুম্বাইতে। অর্থাৎ ওমানে কিন্তু ভেতর দিয়ে সমস্ত জিনিসপত্র চলে আসতে পারবে, আমাদের এই জায়গাটায় ঢোকার কোনো দরকার নেই। আশা করি এবার বুঝতে পারছেন। এখানে দেখুন লেখা রয়েছে যে আমরা ওভারল্যান্ড গোটা বিজনেসটা সামলে নিতে পারবো ওমানের এই সমস্ত বন্দরগুলোকে ব্যবহার করে। এরপর যেটা আমাদের আরেকটা প্ল্যান রয়েছে, আমরা অলরেডি শুরু করে দিয়েছি। ওমানের থেকে আমাদের ইম্পোর্ট আমরা 250% বাড়িয়ে দিয়েছি। যে সমস্ত জিনিস ওমানে পাওয়া যায়, তেল হোক, গ্যাস হোক, এনার্জি হোক, সেগুলো যতটা পারবো আমরা ওমান থেকেই কিনবো। আর তারপর ওমানকে আমরা বলবো, বিদেশ থেকে আমাদের ল্যান্ডের মাধ্যমে জিনিস আসছে, তোমাদের পোর্টে নিয়ে এসো, তোমাদের বন্দর থেকে আমরা নিয়ে নেব। তো ভারতের জন্য একটা প্ল্যান বি ট্রান্সশিপমেন্ট হাব তৈরি হচ্ছে ওমানের বন্দরগুলো। এই জন্য এই দেশটাকে আমাদের এতটা দরকার এই মুহূর্তে, এই জন্য আমাদের বিদেশ মন্ত্রক ওমানকে গুরুত্ব দিচ্ছে, এই জন্য কখনো আমাদের প্রধানমন্ত্রীর ওমান সফর দরকার হবে, এই জন্য আমরা অনেক সময় অনেক কিছু বিদেশের ব্যাপারে বলতে পারি না, কারণ সেই দেশগুলোকে আমাদের দরকার এনার্জির দিক থেকে, জিওগ্রাফির দিক থেকে, জিওপলিটিক্সের দিক থেকে। অনেকে উড়িয়ে দিন, ওকে ওর ব্যাপারে কিছু বলছেন না কেন, ওইভাবে বলা যায় না। বুঝতে হয় সেই দেশটাকে আমাদের কোথায় দরকার লাগবে, তার স্ট্র্যাটেজিক লোকেশন কি আছে, এই সমস্ত ব্যাপার। এরপর আমরা ওমান থেকে ক্রুড অয়েল, এলএনজি এবং ইউরিয়া কতটা জরুরি এবং এই যুদ্ধের ফলে ইউরিয়া সাপ্লাই কিভাবে বিঘ্নিত হচ্ছে, সেটা যারা এই চ্যানেলটা ডেলি ফলো করেন তারা মোটামুটি পুরনো ভিডিওয়ে মনে করতে পারবেন। এইগুলো আমরা ওমান থেকেই কিনতে শুরু করে দিয়েছি ডিরেক্টলি, যতটা ওমান থেকে কেনা যায়, কারণ এ স্ট্রেট অফ হরমুজের বাইরে রয়েছে। নেক্সট আমরা যেটা করছি, 2000 কিলোমিটার ডিপ একটা ন্যাচারাল গ্যাসের পাইপলাইন আমরা পেতে দিচ্ছি, যেটা আমাদের গুজরাটে চলে আসবে। একদম ওমান থেকে শুরু করে আরব সাগরের নিচ দিয়ে আমাদের গুজরাটে একদম পাইপে, এইখান থেকে ডিরেক্ট গুজরাটে সমুদ্রের নিচ দিয়ে পাইপের মাধ্যমে চলে আসবে ন্যাচারাল গ্যাস। আমাদের কোনো জাহাজ পাঠিয়ে নিয়ে আসার দরকার নেই, অনেক এনার্জি সিকিউরড হলো এবং খরচও কম লাগবে, জাহাজও পাঠাতে হবে না। এবার
রাতারাতি তো হবে না, এর জন্য টাইম লাগবে, কিন্তু কাজগুলো দ্রুত চলছে। আর কি, এই যে ডাকমে পোর্ট, এই পোর্টে, এই বন্দরে আমাদের স্ট্র্যাটেজিক মিলিটারি লজিস্টিক অ্যাক্সেস আমরা পেয়ে গেছি। এর ফলে কি হবে, এই বন্দরে ইন্ডিয়ান নেভি যখন তখন যাবে, ওখানে থাকবে। যদি স্ট্রেট অফ হরমুজে বা অন্য কোনো জায়গায় আমাদের কোনো জাহাজকে সেফগার্ড করতে হয় বা প্যাট্রোলিং করতে হয়, আমাদের নেভি ওই বন্দরটাকে কাজে লাগিয়ে ওইখান থেকে করতে পারবে। ইন্ডিয়ান নেভির উপস্থিতি স্ট্রেট অফ হরমুজে, পার্সিয়ান গালফে, আরব সাগরে আরো স্ট্রং হয়ে গেল। এর ফলে আমাদের রিফুয়েল করার দরকার, আমাদেরকে ইন্ডিয়ায় ফিরে এসে রিফুয়েলিং করতে হবে না, আমরা ওমানের ডাকমে বন্দর থেকে করে নিতে পারবো। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখুন ভারতবর্ষের কাছে প্রবলেম কি। ভারতবর্ষের প্রবলেম হচ্ছে ভারতবর্ষ দ্রুত গ্রো করছে, দ্রুত। জাস্ট কিভাবে গ্রো করছে কিছু ডেটা বোঝার দরকার নেই। আপনি এবং আপনার পরিচিত 10টা ফ্যামিলি আজ থেকে 15 বছর আগে তারা তাদের দৈনন্দিন জীবনে কি কি ব্যবহার করত। গাড়ি ব্যবহার করতো না, 2 চাকার স্কুটার ব্যবহার করতো না, সাইকেল। তাদের বাড়িতে কটা ইলেকট্রনিক বা ইলেকট্রিক গেজেট ছিল, টিভি, ফ্রিজ, এসি থেকে শুরু করে মাইক্রোওভেন, ইন্ডাকশন, গ্যাস, কি ছিল, আর 15 বছর পর কি হয়েছে। আপনার বাড়িতে কত ঘন্টা কারেন্ট থাকতো, এখন কত ঘন্টা থাকে। আপনার বাড়ির লোকজন 15 বছর আগে কতটা মাঝে মধ্যেই বাইরে যেত, বাড়ির থেকে 5 কিলোমিটার 10 কিলোমিটার দূরের বাজারে কিংবা অন্য কোনো জায়গায় ঘুরতে, আজকে কতটা যায়। এই ব্যাপারগুলো যেই আপনি নিজের নিজের বাড়িতে ট্যালি করবেন, আপনি দেখবেন লাস্ট 15 বছরে ভারতবর্ষ আলাদা লেভেলে ছুটছে, আলাদা স্পিডে পাল্টে গেছে। নেক্সট 15 বছরে আরো বেশি স্পিডে ছুটবে। এর জন্য ওভারঅল কি হচ্ছে, এনার্জি দরকার লাগছে, তেল, গ্যাস, ইলেকট্রিক। আপনার বাড়িতে ইলেকট্রিক ইকুইপমেন্ট বাড়ছে মানে কি, ইলেকট্রিকের দরকার লাগছে। আপনি গাড়ি কিনছেন মানে কি, তেলের দরকার লাগছে। আপনি গাড়ি কিনছেন না, আপনার বাড়ির লোক বেশি করে বাইরে বেরোচ্ছে মানে কি, অটো হোক, টোটো হোক, বাস হোক, কোনো গাড়িতে যাচ্ছে, এনার্জির দরকার লাগছে। আপনার বাড়িতে কাঠের রান্না থেকে গ্যাসে শিফট হচ্ছে মানে গ্যাসের দরকার লাগছে। যেদিকেই তাকান না কেন এনার্জি দরকার লাগছে। আমরা তো ভারতবর্ষকে থামিয়ে দিতে পারি না যে আমরা না একটু ধীরে সুস্থে গ্রো করব। আমরা বলছি আমাদের সুপার ডুপার স্পিডে আরো বেশি এনার্জি লাগবে, এবং একই সঙ্গে বেশি এনার্জি লাগবে মানে কি, আমাদের তেল আর গ্যাস আরো বেশি করে কিনতে হবে। আমরা বলছি আমাদের তেল আর গ্যাস আমদানি কমাতেও হবে। উপায় কি, এই এনার্জি আরো বেশি লাগবে আমার, তাহলে যা তেল গ্যাস আমার লাগছিল সেটাও আরো বেশি লাগবে। আমরা বলছি না, এটাকে আমরা বাড়িয়ে যাব, এটাকে আমরা কমিয়ে যাব একই টাইমে। আমরা বলতে পারি না দাঁড়ান 10 বছর দিন, আমরা পুরো ইন্ডিয়াতে সোলার বানিয়ে নিই, 10 বছর পর আমরা আবার গ্রো করব, এখন আমরা থেমে থাকবো। তা তো বলতে পারি না। আমাদের এই গোটা কাজটা একই সঙ্গে করতে হবে, সেটা সব থেকে চ্যালেঞ্জিং। তাই জন্য আমাদের এইরকম পাইপলাইনও পাততে হবে, যাতে বিদেশ থেকে হুহু করে আমরা সেফ সিকিউর চ্যানেলের মাধ্যমে গ্যাস, তেল নিয়ে আসতে পারি। আমাদেরকে দেশের মধ্যে উত্তোলনও বাড়াতে হবে, আন্দামানের মতো জায়গাতে খুঁজতেও হবে কোথায় তেল গ্যাস রয়েছে, যাতে আমাদের ইন্টারনাল ফ্লো বাড়ে। এবং একই সঙ্গে আমাদের 5 গুণ বেশি গতিতে, ওই জন্য এই 5টা টিক মেরে রেখেছি, তীর চিহ্ন দিয়েছি, রিনিউয়েবল এনার্জিতে বেশি ফোকাস করতে হবে, যাতে করে আজ থেকে 5 বছর, 7 বছর, 10 বছর পর গিয়ে আমরা এগুলোতে আর ভরসা না করি, পুরোপুরো রিনিউয়েবলে শিফট করে যেতে পারি। আমরা ওয়েট করতে পারবো না যে এখন 10 বছর বন্ধ থাক। এখন 10 বছর ফ্লো বাড়াতে হবে, তেল কিনেও আনতে হবে, রিনিউয়েবলেও কাজ করে যেতে হবে 10 বছরের পরের কথা ভেবে। আবার একই সঙ্গে এই রিনিউয়েবল এনার্জিগুলোকে পুরোপুরি ইন্ডিয়ানও আমাদের বানাতে হবে। আমরা কতদিন চীনের জিনিস, অন্য বিদেশের জিনিস কিনে আনবো সোলার প্যানেলের জন্য, উইন্ড মিলের জন্য, আমাদের ইন্ডিয়ান ইকোসিস্টেমও তৈরি করতে হবে। তা আমরা এখন বলতে পারি না আচ্ছা 10 বছর আমরা থেমে যাই, আমরা সব আগে সোলার করে নিই। ও আবার ইন্ডিয়ান সোলার করতে গেলে তো 20 বছর লাগবে, আচ্ছা আমরা 20 বছর এখন থেমে যাই, সব আগে ইন্ডিয়ান সোলার করে নিই, তারপর আমরা দেশ এগোবো। ওটা তো আমরা বলতে পারি না। সবকিছু আমাদের একসঙ্গে করতে হবে সুপার ডুপার স্পিডে। এবং এর জন্য এইটার ব্যাপারে একটা বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। কি পদক্ষেপ? যাতে করে ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং বাড়ানো যায়। সেইটা হচ্ছে, ভারতবর্ষ চায়নাকে ব্যান করেনি, ভারতবর্ষ ঘুরিয়ে বলেছে যে দেখো যে কোনো
গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের যদি প্রজেক্ট হয়, স্টেট গভর্নমেন্টের যদি কোনো প্রোগ্রাম হয়, ওপেন অ্যাক্সেস যদি সেট আপ হয়, গ্রিডে যদি কানেক্টেড কমার্শিয়াল প্রজেক্ট হয় কোনো সোলার পাওয়ারের ক্ষেত্রে, তাহলে না ওই যে সোলার প্যানেলটা হয়েছে ওর জিনিসগুলো ভারতবর্ষে তৈরি হতে হবে। তার মানে আমরা অ্যাকচুয়ালি চীন থেকেই আমদানি করতাম, চীন থেকে আর আমদানি করা যাবে না। সবই তো সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্ট। কটা আছে পার্সোনাল প্রজেক্ট? ও পিএম সূর্যঘর থেকে শুরু করে রেল স্টেশনে সোলার প্যানেল বসছে থেকে শুরু করে সবই তো অলমোস্ট এখন অব্দি 90% গভর্নমেন্ট প্রজেক্টই চলছে সোলারে। তার মানে এই সবগুলো হয়ে গেল, এবার ইন্ডিয়ান প্রোডাকশন হবে, আর চীন থেকে কিনে আনলে ওটাকে ওই প্রজেক্টের অংশ করা যাবে না। এফেক্টিভ জুন 1, 2026। এর আগে যা হবার হয়ে গেছে। ভারতবর্ষের বিজনেসম্যানদের গভর্নমেন্ট এতদিন সংকেত দিচ্ছিল, গেট রেডি, গেট রেডি, গেট রেডি, তৈরি হও। তোমরা তৈরি তো দেশের লোড সামলে নেবার জন্য? এবার চীনকে আমরা আটকে দিলাম, এবার পুরো তোমরাই পাবে কন্ট্রাক্ট। তো তার জন্য ভারতবর্ষের কোম্পানিগুলোও লাস্ট 5-6 বছরে তৈরি হয়েছে নিজেরা। এবার ভারতবর্ষ পুরো নিজের কোম্পানিগুলোকে এগিয়ে দিল। তো এই জায়গাটায় একটা বড় কাজ হলো যে রিনিউয়েবলও হবে এবং সেটা ইন্ডিয়ান হবে, বিদেশ থেকে আমাদের কিনতে হবে না। চীনকে আমরা এইভাবে আটকে দিতে পেরেছি। নেক্সট আমি কয়েকটা আবার ডেটা দিয়ে রাখি, আপনারা একদম ডেটা দিয়ে, তথ্য দিয়ে মিলিয়ে নিন দেশ কিভাবে এগোচ্ছে। মে মাসের ডেটা দিয়ে দিচ্ছি। মে মাসে আমরা বড় এসইউভি এবং গাড়ি ইলেকট্রিক ইভি বিক্রি করেছি গোটা দেশে 26,000 নতুন, এবং এইটা আমাদের আগের মাসে বিক্রি হয়েছিল এপ্রিলে 23,506। আমরা প্রায় 2,500 এক মাসে বাড়িয়ে দিতে পেরেছি। এই 23,506 তো আছে মার্কেটে, তার সঙ্গে নতুন 26,000 অ্যাড হলো, তার সঙ্গে পরের মাসে 30,000 অ্যাড হবে। এইভাবে গোটা ইন্ডিয়া যত ইভিতে যেতে পারবে তত আমাদের তেল গ্যাসের ওপর নির্ভরতা কমে যাবে। ওকে, ইলেকট্রিক টু হুইলার্স জাস্ট এক মাসের হিসেব, আমরা 1,70,570 খানা ইভি স্কুটার বাইক টু হুইলার বিক্রি করে ফেলেছি এক মাসে। এবং কয়েক বছরের মধ্যে আমাদের গোটা টু হুইলার মার্কেটে এখন প্রায় 9% হয়ে গেছে ইভি। ভারতবর্ষে 100টা স্কুটি থাকলে তার মধ্যে 9টা এখন ইভি। অলমোস্ট এক মাসে 1,70,570টা রাস্তায় নতুন ইভি স্কুটার চলে এসছে। নেক্সট দেখুন, সেটা হচ্ছে এই ইভি যেমন বাড়াচ্ছেন, আপনাকে তো চার্জিং ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে, নইলে তো হবে না। তো ভারতবর্ষ অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এই মুহূর্তে আমাদের 27,737টা পাবলিক চার্জিং স্টেশন বসে গেছে ইন্ডিয়াতে, হুহু করে এগোচ্ছে। এর মধ্যে 22,753টা পুরোপুরি অপারেশনালও আছে। এবং এর বাইরে আমরা যদি অফিসের, মলের, বিভিন্ন সোসাইটির এদের চার্জিং স্টেশন দেখি তাহলে সেটা 39,000 অ্যাক্টিভ চার্জার ছাড়িয়ে যাবে আমাদের দেশে এই মুহূর্তে। এবং যেটা 2022-এ মাত্র 4 বছর আগে আমাদের দেশে ছিল মাত্র 5,151টা। 5,000 থেকে 39,000 চার্জিং স্টেশন ছোটখাটো কোনো ব্যাপার না, সেইটা ভারতবর্ষ বানিয়ে ফেলেছে 4 বছরে। এরপর এর আগে ফেম 2 প্রকল্পে ভারতবর্ষে 6,645টা চার্জিং স্টেশন তৈরি করা হয়েছিল, যেগুলো সাবসিডি দেওয়া হয়েছিল। এবার ভারত সরকার এটাকে আরো ধাক্কা দেওয়ার জন্য নতুন একটা প্রকল্প লঞ্চ করে দিয়েছে, পিএমই ড্রাইভ স্কিম। এর ফলে 2,000 কোটি টাকা আলাদা করে রাখা হয়েছে খালি চার্জিং ইনফ্রাস্ট্রাকচার, ব্যাটারি সোয়াপিং স্টেশন এইগুলো বানানোর জন্য। এবং এই গোটা প্রজেক্টে 10,900 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। আর আমাদের টার্গেট 72,300 খানা আলাদা নতুন অ্যাডিশনাল চার্জিং পয়েন্ট আমরা সারা দেশে যাতে তৈরি করতে ফেলতে পারি, এবং তার মধ্যে 22,100টা যাতে ফাস্ট চার্জার হয় গাড়ির জন্য, 48,400টা যাতে 2 চাকা বা 3 চাকার জন্য হয়, এবং 1800টা যাতে একদম ই বাস, লরি, বড় বড় যে গাড়ি সেইগুলোর জন্য হয়। এগুলো তৈরি করা হচ্ছে হাইওয়ের পাশগুলোতে, ন্যাশনাল হাইওয়ের পাশে, যেখানে মানুষের সব থেকে বেশি দরকার লাগবে। এবং শুধু যে গভর্নমেন্ট করছে তা না, আমাদের দেশের বড় বড় কোম্পানি, বড় বড় শিল্পপতিরাও আছে। টাটা পাওয়ার, সেই রতন টাটার
হাতে তৈরি, তারও আগে থেকে তৈরি, রতন টাটার হাতে ফুলে ফেপে সারা পৃথিবীতে যারা সম্মান পেয়েছে, তারা 690টা বেশি শহরে 6700টা চার্জিং পয়েন্ট তৈরি করছে, এবং যার মধ্যে 1200টা বাসের ডিপো কানেক্টরের জন্য চার্জিং পয়েন্ট তৈরি করছে। তো সরকার করছে, প্রাইভেট প্লেয়াররা করছে, এবং বিভিন্ন যে সমস্ত আমাদের পেট্রোল পাম্পগুলো ছিল, যেমন ধরুন এইচপিসিএল, ওরা পেট্রোল পাম্পেই কি করে দিচ্ছে, এইচপিই চার্জ, পেট্রোল পাম্পেই একটা সাইডে চার্জিং স্টেশন বসিয়ে দিচ্ছে, আস্তে আস্তে পেট্রোল গাড়ি কমবে, চার্জিং পয়েন্ট বাড়বে। তো সবাই মিলে যখন চেষ্টা করা হচ্ছে, ইয়েস, আমাদের দেশ নেক্সট 1-1.5 বছর খুব টালমাটালের মধ্যে দিয়ে যাবে, অর্থনৈতিক সংকট আসবে। আজ পর্যন্ত ইতিহাস দেখে নিন, কোনো বড় কিছু অ্যাচিভ টালমাটাল পরিস্থিতি ছাড়া সম্ভব হয়নি। স্মুথ ট্রানজিশন খুব কম জায়গাতেই ইতিহাসে ঘটেছে। তো 1-1.5 বছর আমরা সবাই মিলে পজিটিভ দিকে আমাদের দেশের ডাইরেকশনটাকে করে দিতে পারলে, ওভারঅল সবকিছু মিলিয়ে 2027 এন্ড 2028 থেকে আমরা বলতে পারি যে সারা পৃথিবীতে ভারতবর্ষ একটা সম্মানজনক জায়গায় গ্লোবাল লিডারশিপের আসনে বসতে চলেছে। আর সেটা কোনো একজন নেতা মন্ত্রী করবে না, সমস্ত ভারতবাসী মিলেই করবে। আমরা করব, আপনারা করবেন, আমরা সবাই মিলে করব। তাতে স্কিল বাংলা পরিবারের কাঠবিড়ালির ভূমিকা থাকবে। জয় হিন্দ, ভালো থাকবেন প্রত্যেকে।